একটা সরকার পরিবর্তনের জন্য দুটো পন্থা আছে। একটা হচ্ছে ভোট, আর একটা হচ্ছে অভ্যুত্থান। গত ১৬ বছর ধরেই যে ফ্যাসিবাদী সরকার ভোটের নামে আমাদের সঙ্গে প্রহসন করেছে, তার বিরুদ্ধেই তো আসলে গণ অভ্যুত্থান হয়েছে ২০২৪-এর ৫ই আগস্ট। আর একটা গণ অভ্যুত্থান কখন হবে এটা কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারে না। সেই জন্যে শুরুতেই আমি এই বিষয়টি স্পষ্ট করতে চাই যে অনেকে বলে যে এই সরকারের বৈধতা কি। আমি এই সরকারের কোনো কর্তা ব্যক্তি নই, এই সরকার সংশ্লিষ্ট কেউ নই, সুবিধাভোগী নই তো বটেই, এবং গত ১৬ মাসে আমি সরকারের কোনো অনুষ্ঠানের দাওয়াত পাইনি। কিন্তু আমি একাডেমিক আলোচনা যদি করি তাহলে এই সরকারের বৈধতা হচ্ছে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের না, চেয়ে এই বড় সরকার তো আসলে সাংবিধানিক বা পদ্ধতিতেই বা একেবারে ভোট আইনি নেই। প্রক্রিয়ার মাধ্যমেই হয়েছে। সেটাই না, আমি বলছি যে এই সরকারটি কিভাবে এলো, কেউ যদি প্রশ্ন করে যে উড়ে এসে জুড়ে বসলো কিনা, আমি সেই জায়গায় বলছি। এখন দেখুন, আমরা তো মেনে নিয়েছি সবাই এই সরকারকে, গণ অভ্যুত্থানের পক্ষে যেসব রাজনৈতিক দল কাজ করেছে সবাই মেনে নিয়েছে। এখন সাধারণ জনগণও মেনে নিয়েছে। জনগণও মেনে নিয়েছে নিঃসন্দেহে। এখন দেখুন যে জুলাই সনদ হলো, জুলাই সনদে বিএনপি জামাত সহ উল্লেখযোগ্য রাজনৈতিক দল স্বাক্ষর করলো। এরপর এটা যখন জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হলো, তখন কিছু বিরোধ তৈরি হলো, কারণ নোট অফ ডিসেন্ট বাদ দেওয়া হলো বা আনুষঙ্গিক আরও কিছু বিষয় নিয়ে। কিন্তু গণভোট তো হতেই হবে, এটা তো অপরিহার্য বিষয়। আমি শরীফ ভাই যে কথাগুলো বলেছেন আমি সম্পূর্ণ একমত, এটা তো বিস্তর আলোচনার বিষয়। কিন্তু আপনি যদি গণভোট নিয়ে আমাকে প্রশ্ন করেন তাহলে অবশ্যই বলবো যে গণভোট হতেই হবে। আর এই গণভোটের জনগণ কি পাবে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালের ৩০শে মে। তিনটা গণভোট। শুধুমাত্র এই গণভোটটি কি শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারকে লেজিটিমাইজ করবার জন্য, না জনগণের কোনো ভাগ্যের কোনো পরিবর্তন আসবে, যেটি শরীফ ভাই মোটা তাকে প্রশ্ন তুলেছিলেন? এখানে এই সরকারের বৈধতা দেবার কোনো বিষয় নেই। দেখুন, শহীদ প্রেসিডেন্ট অভ্যুত্থানকে লেজিটিমাইজ করবার জন্য না 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 না, এখানে দেখুন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালের ৩০শে মে যে ভোট নিয়েছিলেন, সেখানে কি ছিল যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসৃত সিদ্ধান্তগুলো আপনি সমর্থন করেন কিনা। না না, সিদ্ধান্ত মানে জিয়াউর রহমানকে প্রেসিডেন্ট হিসেবে চান কি না, এবং তার হ্যাঁ বা নেওয়া না। পদক্ষেপগুলো আপনি হ্যাঁ বলেন কিনা, মানে গ্রহণ করেন কিনা, তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করেন কিনা, এবং তার নেওয়া পদক্ষেপ দুটো ছিল। প্রশ্ন একটিই ছিল, দুটো না, একটি ছিল, কিন্তু এটা দুটো পার্ট ছিল না। তার আগে তিনি তো ১৯ দফা নিয়ে ব্র্যান্ডিং করেছেন জনগণের। না না, আমি ওই বিতর্কে যাচ্ছি না। আমি বলছি যে গণভোটের কথা, যে প্রশ্নের দুটো পার্ট ছিল ভাই। একটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রেসিডেন্ট হিসেবে আপনি মেনে নিচ্ছেন কিনা, আরেকটি হচ্ছে তার নেওয়া যে সিদ্ধান্ত সমূহ সেগুলোকে আপনি মানছেন কিনা। আচ্ছা, গণভোটে হ্যাঁ বিজয়ী হয়েছে, তাই তো? এখন দেখুন ১৯৮৫ সালে আবার স্বৈরাচার এরশাদ, তিনি ১৯৮৫ সালের ২১শে মার্চ গণভোট নিলেন, তারটিও বিজয়ী হয়েছে। এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় ১৯৯১ সালের ১৫ই সেপ্টেম্বর আরেকটি গণভোট হয়েছে, সেটা হচ্ছে সংসদীয় ব্যবস্থায় ফেরত যাওয়ার বিষয়ে। এখন আপনি দেখেন গণভোটে ৪টি প্রশ্ন করা হয়েছে। একটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার, দুদক কিভাবে গঠিত হবে, নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, এরপর আপনার মহা হিসাব পরীক্ষক কিভাবে গঠিত হবে, পিএসসি, যার মধ্য দিয়ে তরুণ প্রজন্ম সরকারি চাকরি করার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কি কোন পদ্ধতিতে সংস্কার হবে, ফর্ম করা হবে। ২ নম্বর হচ্ছে যে উচ্চ কক্ষে পিআর এর বিষয়ে দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় হচ্ছে যে ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে একমত হয়েছে সেগুলোতে জনগণের রায় আছে কিনা। আর চতুর্থ বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে বাধ্য করা, যে এটা যদি গণভোটে পাশ হয় তাহলে বাধ্য থাকবে। এখন দেখুন, শরীফ ভাই যেটা বলেছে আমি ওই বিষয়গুলোতে একমত, কিন্তু গণভোটের প্রশ্নে যদি আসি, একজন রিকশাওয়ালার ছেলেও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে, যেমন একজন রিকশাওয়ালার ছেলেও কোনো কোটা ব্যবস্থা ছাড়াই নির্বিঘ্নে তার যোগ্যতা বলে সরকারের যে কোনো জায়গায় চাকরি করতে সক্ষম হবে, সে যদি যোগ্য হয়। তাহলে আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যখন সংস্কার করা হবে, এই নিয়োগ প্রক্রিয়া এবং গাঠনিক প্রক্রিয়া যখন ঠিক করা হবে, তখন অবশ্যই জনগণের অংশগ্রহণ এবং জনগণের অবারিত সুযোগ এখানে বৃদ্ধি পাবে। সুতরাং আমি গণভোটকে একেবারে হালকা করে দেখছি না। দেখুন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোটের মধ্য দিয়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, যে সিদ্ধান্তগুলোর বৈধতা এসেছিল, আওয়ামী লীগ সরকার হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে অনেকগুলো বাতিল করে দেওয়ার পরেও কই, তারা তো বহুদলীয় গণতন্ত্র বাতিল করতে পারেনি। যদিও তারা গণতন্ত্রের নামে একটা মকারি করেছে, কিন্তু সেটা তো পারেনি। সুতরাং গণভোটের ঐতিহাসিক তাৎপর্য এবং এর প্রভাব নিঃসন্দেহেই আছে। আর শরীফ ভাই যে কথা বললেন যে এই সরকারের কাছে যা যা প্রত্যাশা ছিল তার খুব কমই পূরণ হয়েছে আমি মনে করি। কিন্তু এখন সামনে নির্বাচন, নির্বাচনের সঙ্গে গণভোট, এটা আমাদের তাগিদেই, এই গণ অভ্যুত্থানের চেতনাকে জিইয়ে রাখার জন্য আমাদের তাগিদেই
প্রচার করতে হবে এবং জনগণ যেন হাতে ভোট দেয় সেই চেষ্টা করতে হবে। মানিক, গণভোটের মানে গণ অভ্যুত্থানের মূল চেতনা কোন জায়গাটুকু? গণ অভ্যুত্থানের মূল চেতনা যেন মানুষের শাসন প্রতিষ্ঠিত হয়, এই তো মানুষের ন্যায্যতা এমন এবং সম্ভাবনা কি দেখছেন গণতান্ত্রিক আপনি? বিধি ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়। এমন সম্ভাবনা দেখছেন আপনি? আমি গণভোটের মধ্যে দেখছি নিঃসন্দেহে। না, গণভোটের মধ্যে দেখছেন, কিন্তু মানুষের শাসন প্রতিষ্ঠা হোক বা আইনের শাসন প্রতিষ্ঠা হোক, এটি তো আমাদের প্রত্যাশা। হ্যাঁ, সেটি কি মানে পূর্বাভাস দেখলে তো বোঝা যায়। যদি ভোটটা নির্বিঘ্ন হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই অ্যাটিটিউড দেখছেন? শুনেন, সবার আগে তো নৈতিকতা সংস্কার প্রয়োজন। রাজনৈতিক দলগুলো গত 16 বছরে ফ্যাসিবাদী তৎপরতার মধ্যে ছিল। আপনি যদি এখন বলেন যে তাৎক্ষণিকভাবে গত 14 মাসে খোল নলচে পাল্টে ফেলবে, তা কিন্তু সম্ভব না। দেখুন, একটা প্রশ্ন যে এ প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে, এটা রাজনৈতিক দল মেনে নিয়েছে না। না, মোটা দাগে কি কি পরিবর্তন দেখছেন আপনি? মোটা দাগে অনেকগুলো পরিবর্তন হয়েছে, অনেকগুলো হয়নি। আমি যেগুলো হয়নি যে সেগুলো অনেকগুলো নিয়ে যে আক্ষেপ হয়েছে করে তো তার লাভ মধ্যে নেই। উল্লেখযোগ্য দু তিনটি বলুন। উল্লেখযোগ্য ধরুন যে এই যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কত হবে এটাকে নিশ্চিত করা, তত্ত্বাবধায়ক সরকার ধরুন। না, আমি বলছি আমি আপনাকে নৈতিকতা। পাল্টা প্রশ্ন করি যে বাংলাদেশের মূল রাজনৈতিক সমস্যা কোনটি? আমার কাছে তো মনে হয় রাজনৈতিক দলগুলোর নৈতিকতার যে স্খলন, সেই জায়গাটি সংস্কার না হলে কাগজে সংস্কার এটি দিয়ে আসলে কখন হবে? কার্যত যখন কিছুই আইনের হবে না। মাধ্যমে আপনি তাকে বাঁধতে পারবেন, তাই না? দেখুন 2007 সালে যে 111 আসলে হলো, মানে আমাদের কিন্তু না, না, আপনি আইনের দেখুন, অভাব আমি নেই। আপনি আমাকে বলতে দিন। 2007 সালে যে 111 হলো, কেন হলো? যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোকে ভেঙে ফেলা হলো, তাই তো? তো এই যে 90 নির্বাচন, এরপর 96 নির্বাচন, এরপর 2001 নির্বাচন একটা ধারাবাহিকভাবে চলছিল, তো কেন নষ্ট করে দেয়া হলো? কেন? এই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট ব্যবস্থা যদি যথার্থ থাকতো, তাহলে কি আজকে 16 বছর ফ্যাসিবাদের শাসন দেখতে হতো? এই যে নৈতিক স্খলন কোত্থেকে এসেছে? এটা তো আপনি যখন আমাদের গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংস করে দিয়েছেন, তখন তো নৈতিক স্খলন হবেই। আপনাকে তো জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হচ্ছে না। আপনি দিনের ভোট রাতে করছেন, আপনি ডামি ভোট করছেন, জনগণকে আপনি থোড়াই কেয়ার করছেন। না, আমার কাছে মনে হচ্ছে কি মানে পিলারকে বাদ দিয়ে পিয়ার বাদ রেখে ছাদ সংস্কার করার কি ঠিক? ওই ছাদ টিকবে? কোন পিয়ার? মূলত পিলার, যে ভবনের এটাই তো পিলারকে বাইরে রেখে। পিলার, এটা তো ছাদ না। হ্যাঁ। আপনি তত্ত্বাবধায়ক সরকার বা সরকার পরিবর্তনের পদ্ধতি কখনোই ছাড়তো না। আমি এটা তো পিলারকে নৈতিকতাটাকে পিলার হিসেবে মনে করছি। রাজনীতিকদের যদি নৈতিকতার পরিবর্তন না হয়, এই গণভোট। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। হ্যাঁ, প্লিজ। আপনি যখন ক্যান্টনমেন্টে যান যখন আমাদের এই যে ক্যান্টনমেন্টে, তখন সবাই খুব আইন মেনে চলে যায় না? হ্যাঁ, সবাই একটু শৃঙ্খলিত হয়ে, কোনো যানজট নেই, হর্ন বাজানো যাবে না। কেন এটা হয়েছে? কারণ ওখানে এই নিয়মটা প্রতিষ্ঠিত আছে। আপনার এখানে তো সেই আইনকে আপনি প্রতিষ্ঠিত করতে পারেননি, আইনের শাসন আপনি প্রতিষ্ঠা করতে পারেননি। ফলে কি করেছে? বিচারকরা তাদের কাজের সীমার বাইরে গিয়ে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ গৌরবান্বিত অবদানের খেতাব কিভাবে বাতিল করা যাবে, কিভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া যাবে, রাষ্ট্রের মূল কাঠামোতে তারা হাত দিয়েছে। ফলে কি হয়েছে? নৈতিক স্খলন তো মাথা থেকে শুরু হয় এবং এটা নিচে প্রভাবিত হয়। সুতরাং আপনি তত্ত্বাবধায়ক সরকার যদি বাতিল করে দেন এবং রাজনীতিবিদদের বলেন আপনি নৈতিক হন, মানবিক মূল্যবোধ সম্পন্ন হন, কিভাবে হবে? সে তো ভোটই দিতে পারছে না, তার তো মত প্রকাশের অধিকার নেই। আপনি গণ অভ্যুত্থানের আন্দোলন দেখুন, সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ দেয়ালে দেয়ালে মানুষ তার হৃদয়ের কথা লিখে রেখেছে। আপনি এই সরকার যদি টাকা দিয়ে কোনো প্রকল্পের মাধ্যমে এই দেয়াল লিখন করতো, তাহলে হাজার হাজার কোটি টাকার প্রয়োজন হতো।